তুলসীতলায় সন্ধে প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করে লক্ষ্মী। গ্রামের সব বাড়িতেই এমন শাঁখের আওয়াজ শোনা যায়। মাটির ঘরের দাওয়ায় একটা মাটির তেলের প্রদীপ জ্বলছে। ছেলেটা দাওয়ায় শুয়ে এক টানা কেঁদেই চলেছে। কাঁখে কলসি নিতে গিয়ে বিরক্ত হয়ে লক্ষ্মী বলে ওঠে, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো। মরণ, ছেলেটা কি এবার কেঁদেই খুন হবে নাকি? হ্যাঁ, এত খিদের জ্বালা কিসের বাপু? গরিবের ঘরে জন্মেছিস তুই, পেটে একটু খিল দিয়ে রাখতে হবে, বুঝলি? আমার হয়েছে যত জ্বালা। বলেই কাঁখের কলসির জল উঠোনে উপুর করে দেয়। উঠোনটা ভিজলে গরম একটু কম লাগবে। মনোহর আজ সদরে গেছে। গিন্নির আবদার, ও গো শুনছো, বলছি আমার কিন্তু এবার কগাছা কাচের চুড়ি লাগবে, নইলে। নইলে কি? আমার খুকি গিন্নি? ও বাড়ির পুটিকে দেখেছো? আমার চেয়ে কত বড়, কি সুন্দর রং বেরঙের চুড়ি পরে ঘুরে বেড়ায়। হাত দুটো কি সুন্দর লাগে দেখতে। আমার বুঝি স্বাদ হয় না অমন সুন্দর রঙিন চুড়ি পরে ঘুরে বেড়াতে? হ্যাঁ। উঠোনে জল ঢেলে দাওয়ায় উঠে ছেলেকে কোলে নেয় লক্ষ্মী। ও ওই তো শোনা, এই তো শোনা, কাঁদে না। ও এই তো বাবা, এই তো এই তো এই তো, কাঁদে না কাঁদে না কাঁদে না, এই তো। না 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 না, কাঁদে না কাঁদে না বাবা, কাঁদে না। ও এই গরমে বড়দের প্রাণী ওষ্ঠাগত, ও তো দুধের শিশু। ছেলেকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে লক্ষ্মী। ঠিক এমন সময় তার নাকে একটা গন্ধ ভেসে আসে, বেশ মিষ্টি একটা গন্ধ। গন্ধটা তাকে মোহিত করে তোলে। লক্ষ্মীর মনে হলো এই গন্ধ তার খুব পরিচিত। আর তার সাথে হাওয়ায় ভেসে এলো একটা ডাক, ফুল ফুল। খুব অস্পষ্ট হলেও তার মনে হলো এই হাওয়া যেন তার কানে কানে কথাগুলো বলে গেল। এই নাম ধরে তো আমাদের বাড়ির কেউ কখনো ডাকেনি আমাকে। একজনই তো ছিল। কিছুক্ষণ চিন্তা করার পর লক্ষ্মীর মনে পড়ল, বিনি। হ্যাঁ হ্যাঁ, বিনি তো এই ফুলটা গুছিয়ে আমাদের বাড়িতে আসতো। হ্যাঁ, একসময়ে গ্রামগঞ্জের সই শব্দটি খুব প্রচলিত ছিল। কোনো বিশেষ ফুলকে সাক্ষী রেখে বা কোনো বিশেষ পার্থিব বস্তুকে সাক্ষী রেখে সই পাতানোর গল্প আমরা ছোট থেকেই শুনে এসেছি। কিন্তু আজ আমরা শুনব অন্যরকম সইয়ের গল্প, যা শুনে আপনারা ভাবতে বাধ্য হবেন এমনও ঘটে। প্রাণের সই যখন হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী, এবং যখন এক শরীরের সাথে এক অশরীরীর অসম প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তারই সাক্ষ্য দেবে আজকের হাড় হিম করা গল্প সই। গল্পটি শুনতে শুনতে আপনারও যদি নিজের ছোটবেলার সইয়ের কথা মনে পড়ে, তবে আমাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই গল্পের রোমাঞ্চ অনুভব করতে শুনতে থাকুন লেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে আজকের গল্প সই। বিনি তার ছোটবেলার সই। বিনির ঠাকুমা ছিলেন লক্ষ্মীর ঠাকুমার সই।
তারপর লক্ষ্মীর মা বিয়ে হয়ে আসার পর বিনির মায়ের সাথে সই পাতান। এক লহমায় লক্ষ্মীর মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। বিনি ও লক্ষ্মী ছোটবেলায় একসাথেই খেলা করত। একদিন দুপুরবেলা ঠাকুমা আচারের বড় বড় 3টে বয়াম ভালো করে ধুয়ে রোদে রেখেছেন। সেগুলো ভালো করে শুকিয়ে গেলে তাতে ঘরে বানানো লেবুর আচার, লঙ্কার আচার, আমের আচার বানিয়ে রাখবেন। লক্ষ্মীর মা বললেন, লক্ষ্মী, এই লক্ষ্মী, কাঁচের বয়ামগুলো তো ঠাকুমা এখানে রেখে গেছেন, দেখিস যেন ভেঙে না যায়। ওদিকে আমার রাজ্যের কাজ পড়ে আছে। এই পোড়া সংসারে খাটতে খাটতে আমার জীবনটা কালই হয়ে গেল গো। বলতে বলতে লক্ষ্মীর মা গোয়াল ঘরের দিকে চলে গেলেন। একটু পরে কি মনে হতেই আবার ফিরে এসে বললেন, ওই ধিঙ্গি মেয়েটা এলে একটু চোখে চোখে রাখিস বাবু। আচার রোদে দিয়েছি, ভালো করে শুকোনোর আগেই ওর পেটে না চলে যায়। বলেই আবারও গোয়াল ঘরের দিকে চলে গেলেন লক্ষ্মীর মা। সংসারের হাজারো রকমের ঝক্কি সামলাতেন লক্ষ্মীর মা, তাই আচার বানিয়ে রোদে দেওয়ার কাজটা ঠাকুমাই করতেন। এরপর সেগুলো কাঁচের বয়ামে তুলে রেখে দাওয়ার এক কোণে পরপর সাজিয়ে রাখতেন। সেদিনও এই নিয়মের ব্যতিক্রম হলো না। বাড়ির সকলে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে। লক্ষ্মী দাওয়াতে ঠাকুমার সাথেই শুয়েছে। এমন সময় সে শুনতে পেল, লক্ষ্মী, এই লক্ষ্মী। ঠাকুমা তার আধবোজা চোখে সমস্তই লক্ষ্য করলেন। লক্ষ্মী যেন এই ডাকটা শোনার জন্যই কখন থেকে অপেক্ষা করে বসেছিল। ধরফর করে উঠে বসে বলল, বিনি, তুই কখন এলি? এই চুপ চুপ, ওদিকে চল। ঠাকুমা জেগে গেলে আবার জোর করে শুইয়ে রাখবে। লক্ষ্মী আর বিনি পা টিপে টিপে দাওয়া থেকে নেমে বাড়ির পিছনের ফাঁকা জায়গায় গেল। উফ বাবা, তোর ঠাকুমা উঠে গেলেই ব্যাস হয়ে গেল। যাকে এই শোন না, বলছি তোদের বাড়িতে আচার বানিয়েছে রে। আচার? কি জানি, ঠাকুমার হাতে না একটা বয়াম দেখেছিলাম, জানিস তো। আরে আচার রাখে যেগুলোতে ওরকমই মনে হয় রোদে দিচ্ছিল, কিন্তু কিন্তু থাক, তোমাকে আর কিন্তু বলে সুর টানতে হবে না। আচ্ছা, কোথায় রেখেছে সেটা কি জানিস? এই দেখ আমার হাতে কি। বলেই হাতে করে আনা নারকেলের খোলাগুলো দেখালো। এগুলো কোত্থেকে পেলি? কে দিল তোকে? মা দাওয়ার কোণে রেখেছিল, আমি সেখান থেকে নিয়ে এসেছি। এই জানিস, আজ না পরানদের বাড়িতে একজন লোক নারকেল গাছে উঠেছিল। একাই নারকেল পাড়ছিল বেচারা। আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাবা, লোকটা পা দুটো দড়ি দিয়ে বেঁধে এমনি এমনি করে গাছে পেয়ে উঠছিল, এরকম এরকম করে। বিনির কথা শুনে লক্ষ্মী হেসেই করা করে। হয়েছে হয়েছে, থাম থাম, তোকে আর একটা করে দেখাতে হবে না। ওই তো ওই যে দাওয়ার কোণে পড়ে রয়েছে, নেগে যা। পা টিপে টিপে আবার দাওয়াতে উঠল বিনি। বয়ামগুলোর সামনে উবু হয়ে বসে ফিস ফিস করে জানতে চাইল, কোনটার ঢাকনা খুলবো? ওই যে আরে ওই তো, না না না, ওটা না, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই খোল, ওটাই। কত বড় বয়াম রে, চোখেই পড়ছে না যে। লক্ষ্মী বুঝতে পারে বিনি কি চায়। সেও এসে বসে বিনির পাশে। তারপর একসাথে বসে আচার খেতে খেতে কত প্রাণের কথা, মনের কথা আদান প্রদান করত তারা দুজনে। তাদের এই ভাব দেখেই বিনির ঠাকুমা আর লক্ষ্মীর ঠাকুমা মিলে যুক্তি করলেন ওদেরও সই পাতিয়ে দেবেন।
শুভ কাজটা হয়েও গেল শীঘ্রই। বিনি ও লক্ষ্মী একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল একে অপরের ফুল, অর্থাৎ সই। আজ প্রায় দুটো বছর হয়ে গেল বিনির সাথে লক্ষ্মীর দেখা নেই। বিয়ের পর সেই যে শ্বশুরবাড়ি এলো, তারপর বাপ মা কেউ তার খোঁজ পর্যন্ত নেয়নি। অভিমানের লক্ষ্মীও আর সেদিকে যায়নি। কোলের ছেলেটাও দেখতে দেখতে 1 বছর পূর্ণ করল। এসব কথা ভাবতে ভাবতেই বিনির মনে হয় বাড়ির বেড়ার উপাসটাই কি যেন খচমচ করে চলে গেল। এগিয়ে গিয়ে সে দেখে কোথাও কিচ্ছু দেখা যায় না, তবে সেই মিষ্টি ফুলের গন্ধটা এখনো আসছে তার নাকে। নিজের মনেই বলে, পাড়া গায়ে অমন কত ধরনের শব্দ হয়, লতার টতাই হবে হয়তো। এই গরমে সব গর্ত থেকে বের হয়। যাকে মা শীতলার মন্দিরে কাল একবার পুজো দিয়ে আসবো। কথাগুলো বলেই কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে লক্ষ্মী। এমন সময় কোথা থেকে হঠাৎ একটা দমকা বাতাস তার মুখে এসে পড়ে। তার খোঁপা খুলে গিয়ে চুলগুলো এলোমেলো হয়ে যায়। মনোহর যখন সদরে কেনাকাটা সেরে বাড়িতে ফিরে আসে, তখন সে কাউকে দেখতে পায় না। সারা বাড়ি অন্ধকার। লক্ষ্মীর নাম ধরে কয়েকবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায় না। মনোহর কাঁচের চুড়িগুলো হাতে নাচাতে নাচাতে বলে, আমার সাধের বউটার জন্য আমি 1 গাছা কাঁচের চুড়ি আনলাম, কিন্তু আমার বউটা যে কোথায় লুকিয়ে বসে আছে। বলতে বলতেই দাওয়া পেরিয়ে ঘরে এসে পড়ে মনোহর। ঘরের এক কোণে টিমটিম করে একটা আলো জ্বলছে, মাটির তেলের প্রদীপ। আর সেই আলোতেই মনোহর এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। লক্ষ্মী পা ছড়িয়ে বসে আছে, কোলের উপর তার ছেলেটি খেলা করছে। লক্ষ্মীর চুলগুলো সব মুখের উপরে এসে পড়েছে। ধীর পায়ে লক্ষ্মীর কাছে এসে চুড়িগুলো সামনেই নামিয়ে রাখলো মনোহর। তারপর লক্ষ্মীর মুখের ওপর থেকে চুল সরিয়ে দিতেই সে দেখতে পায় তার চোখগুলো অস্বাভাবিক রকমের লাল। এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে মনোহর। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। গ্রামের মেয়ে বউরাও ছুটে এসেছিল কেউ কেউ। কি হলো কি হলো, এমন এমন চিৎকার করছো কেন? কি হচ্ছে তোমার? কি হচ্ছে? হ্যাঁ, তুই মানুষ না, তুই ডাইনি। দূরে যা। বলেই তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় মনোহর। সেই অমানসিক ধাক্কায় চিৎকার করে দাওয়া থেকে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে যায় লক্ষ্মী। ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো ছোট ছেলেটি। লক্ষ্মী অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মনোহরের। সে দ্রুত পদে দাওয়া থেকে নেমে, ও ডাইনি, ও রাক্ষসী, ও সবাইকে খেয়ে ফেলবে, ও আমার ছেলেটাকেও খেয়ে ফেলবে বলে চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। লক্ষ্মীর চোখে মুখে বার কয়েক জলের ছিটে দিতেই সে অতি কষ্টে চোখ মেলল। আমি কোথায়? আমি একে এত লোকজন কেন? এত লোকজন, আমি কোথায়? আধ বোঝা চোখে উঠে বসে লক্ষ্মী। সে দেখল তার ছেলে সেখানে নেই। তার পাশে পড়ে আছে একটা রঙিন কাঁচের চুড়ির বাক্স। গ্রামের বিধু সামন্তের বউ বলল, আমরাও তো কিছু বুঝতে পারছি না বাপু, তোর হয়েছে কি লো? এমন করে পড়ে গেছিলি যে? আমরা তো ওই মন ঠাকুরপুর চিৎকার শুনেই ছুটে এলাম সকলে। বল দেখে কি হয়েছিল তোর? লক্ষ্মী কোনো উত্তর দেয় না। তার স্বামী তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এই কথা সকল গ্রামবাসীর সামনে যে বলা উচিত নয় তা সে ভালো করেই জানে। স্বামীর অপমানে যে তারও অপমান। চারিদিকে একবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ওর ছেলেকে কাছে এনে দেয়। ছেলেকে কোলে নিতেই সে মায়ের গলা জড়িয়ে ধরে। লক্ষ্মীও বুকে জড়িয়ে ধরে ছেলেকে। মনোহর সে রাতে আর বাড়ি ফেরেনি।
গ্রামেরই কয়েকজন মহিলা মিলে সে রাত্রে লক্ষ্মীর দেখাশোনা করেছিল। সেই রাত্রে এক দৌড়ে মনোহর তার দিদির বাড়িতে এসে উপস্থিত হল। নারায়ণপুর গ্রামে তার দিদির বাড়ি, বেশ অবস্থাপন্ন গৃহস্থ। এই গ্রামে কয়েক ঘর মানুষের বাস, সকলের মাটির বাড়ি। শুধুমাত্র মনোহরের দিদির বাড়িটায় একতলা পাকা বাড়ি। কানাঘুষো শোনা যায় সুদের ব্যবসা করেই আজ তার এত বারবারন্ত। মনোহর দিদির বাড়িতে গিয়ে উপস্থিত হতেই একেবারে সামনে এসে দাঁড়ায় তার জামাইবাবু শ্রীরূপ বিশ্বাস। তাকে দেখেই হতচকিত হয়ে মনোহর ঢোক গিলে বলে, দিদি দিদি কোথায়? বিশ্বাস মশাই একবার তার আপাদমস্তক দেখে নিলেন। তখনও মনোহর হাঁপাচ্ছে। জামাইবাবুর কোনো উত্তর না পেয়ে সে আবারও বলল, দিদিকে একবার ডেকে দেবেন? এত রাতে এরকম উদ্ভ্রান্তের মতো অবস্থা কেন তোমার? রাত কত হয়েছে খেয়াল আছে? তোমার দিদি শুয়ে পড়েছে, আমি খাওয়া দাওয়া সেরে একটু পায়চারি করছিলাম। তুমি এখন আসতে পারো, কাল সকালের দিকে এসোখন, তখন কথা হবে। কথাগুলো বলেই মুখের উপর দরজা বন্ধ করে হনহন করে ঢুকে গেলেন বিশ্বাস মশাই। মাথা নিচু করে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল মনোহর। তারপর একবার জোরে ডাকতে গিয়েও নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলল, দিদি দিদি দিদি, এই কথাটা আমি তোকে ছাড়া আর কাউকে বলতে পারবো না। ও বাড়িতে আমি আর ফিরে যাব না। ফিরে গেলে ওই ডাইনিটা আমাকে খেয়ে ফেলবে। না 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 না, আমি কিছুতেই ফিরবো না। আমি আমি এই গাছতলায় সারা রাত বসে থাকবো, তবু আমি বাড়ি ফিরবো না। না 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 না, আমি ফিরবো না। পরদিন সকালে মনোহরের দিদি শৈলবেলা ঘুম থেকে উঠে ছোট ছেলেটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সেখান থেকেই মনোহরকে সে দেখতে পেল। বাড়ির পাশেই বড় জাম গাছের নিচে ঘুমিয়ে রয়েছে মনোহর। অবাক চোখে সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে শৈলবেলা। ব্যাপার কি, তার ভাই কি করছে ওখানে? তাড়াতাড়ি চারিদিকে তাকিয়ে একবার দেখে নেয় সে, ধারে কাছে কোনো চাকর বাকর রয়েছে কিনা। কাউকে না দেখতে পেয়ে খানিকটা নিশ্চিন্ত হয়ে মনোহরের কাছে গিয়ে সে ডাকল, মনো, এই মনো, কি রে, কি হয়েছে? কখন এসেছিস তুই? আর এখানে শুয়ে আছিস যে? ওঠ ওঠ ওঠ, ঘরের ভেতরে চল। চাকর বাকরেরা তোকে এখানে শুয়ে থাকতে দেখলে তো জামাইবাবুর মান থাকবে ভেবেছিস? কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘুম থেকে সদ্য জেগে ওঠা মনোহরকে প্রায় এক প্রকার টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেল শৈলবেলা। দুই ভাই বোনে অনেকক্ষণ কথা হলো। মনোহর কাঁদতে কাঁদতে তার দিদিকে জানায় যে দৃশ্য সে চোখে দেখেছে, তারপর থেকে লক্ষ্মীর সাথে এক ঘরে থাকা তার পক্ষে অসম্ভব। তাই সে আর বাড়িতে ফিরবে না। দিদি যেন জামাইবাবুকে বলে এখানেই তার থাকার বন্দোবস্ত করে দেয়। এত অভাবের মধ্যেও কত শখ করে নিজের স্ত্রীর জন্য রঙিন কাঁচের চুড়ি কিনেছিল, সে কথাও দিদিকে সে জানাতে ভোলে না। সব শুনে শৈলবালা এক গাল হেসে বলল, দূর পাগল, তা কি হয়? জোয়ান বউ অমন করে কেউ একা রেখে আসে? পাড়া গায়ের লোকজন ভালো না, তাদের দৃষ্টি ভালো না। ও বেচারি একা ওদিকে তোকে দেখতে না পেয়ে হয়তো খুব চিন্তা করছে। তুই কি দেখতে কি দেখেছিস? কই, এত বছরে তো এমন কিছু হয়নি। যা ভাই, বাড়ি ফিরে যা। ও ডাইনি, ও আমাকে খেয়ে ফেলবে রে দিদি, তুই বিশ্বাস কর। কি জানি, আমার ছেলেটাকে হয়তো রাতেই খেয়ে ফেলেছে। ওই রাক্ষসী সব পারে, সব পারে। না না, বড় ভালো লক্ষ্মী মেয়ে আমাদের। ওকে গ্রামের সবাই খুব ভালোবাসে। তার কাজের জন্য এবং মিষ্টি স্বভাবের জন্যই সে সকলের কাছে প্রিয়। সেই লক্ষ্মী এমন অদ্ভুত আচরণ করতে পারে এ কথা শুধু আমি কেন, কেউই বিশ্বাস করবে না ভাই। তুই তো বলেছিলি কাল সদরে গিয়েছিলি, আর ফিরতেও সন্ধে হয়ে গেছে। এই গরমে ক্লান্ত হয়েছিলি, তাই হয়তো কিছু ভুল দেখেছিস। দিদিকে বোঝানো অসম্ভব হয়ে পড়েছে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে বেরিয়ে যায় মনোহর। সারা রাস্তা সে শুধু এ কথাই ভাবতে থাকে, সত্যিই তো 2 বছরে কখনো তো এমন ঘটনা ঘটেনি। কাল গরম ছিল প্রচন্ড, খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল সে, এ কথাও সত্যি। অগত্যা মনোহরও নিজের মনের ভুল ভেবে নিজেকে বোঝাতে লাগলো।
বাড়িতে ফিরে আসার পর থেকেই মনোহর কোনো কাজে মন বসাতে পারল না। সে লক্ষ্মীকে খুব চোখে চোখে রাখতে শুরু করল। তার আচরণে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেদিকেই ছিল তার লক্ষ্য। কয়েকদিন নিশ্চিন্তে কাটল। কিছুদিন পর একদিন দুপুরবেলা মনোহর বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাওয়ার সময় লক্ষ্মী বলল, কি গো শুনছো? একটা কথা কইব? এখন আবার কি? আমি একবার বাপের বাড়ি যেতে চাই। কেন? ওরা তোর খোঁজ নিয়েছে? সে ওরা না নিক, কিন্তু আমারও তো একটা কর্তব্য আছে, তাই না? শত হোক তারা আমার বাবা মা, আমায় জন্ম দিচ্ছে। জন্ম দিচ্ছে, বাপ মা হয়েছে, তাদের কর্তব্যটা কি করছে? হ্যাঁ, বিয়ে হলো, তারপর তো তোর সঙ্গে সব সম্পর্ক ওরা ছিন্ন করে দিল, তাদের জন্য আবার কর্তব্য? লক্ষ্মী মাথা নিচু করে ঘরের ভেতরে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুতে যাওয়ার সময় লক্ষ্মী মনোহরকে বলে, ওগো শুনছো? তুমি শুয়ে পড়ো, আমি একটু আসছি। এত রাতে আবার কোথায় যাবি? শুয়ে পড়। আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি শুয়ে পড়ো আর খোকাকে একটু দেখো। কথাগুলো বলেই দাওয়া থেকে নেমে পড়ে লক্ষ্মী। কদিন ধরেই মনোহর লক্ষ্য করে লক্ষ্মী রাতের খাবার খায় না। দুপুরের কথা সে জানে না। সকালে গুড় দিয়ে মুড়ি খেয়ে দোকানে চলে যায়। দুপুরে রান্না করা ভাত সে খায় রাতের বেলা। মনোহরও এ নিয়ে আর কোনো কথা বলে না। সারাদিন পর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ ছেলের সাথে খেলা করে ঘুমিয়ে পড়ে মনোহর। তবে আজ কিছুতেই ঘুম আসছে না। বাতাসে গুমোট ভাব। হয়তো আর কয়েকদিনের মধ্যেই বর্ষা নামবে। লক্ষ্মী ফিরে আসে কিছুক্ষণ পরেই। তার মুখে চোখে জলের ছিটা লেগে আছে। মনোহর জিজ্ঞেস করে, কি হয়েছে তোর চোখে মুখে জল? হ্যাঁ, ও কিছু না, তুমি ঘুমাও না। যা গরম পড়েছে, ঘেমে যাচ্ছি গো। পরদিনও একই ঘটনা ঘটল, ওই একই সময়ে। তার পরের দিন মনোহর দোকানে গেল না। লক্ষ্মী তাকে খুব পীড়াপিড়ি করতে লাগলো দোকানে যাওয়ার জন্য, কিন্তু মনোহর শরীর ভালো না থাকার আছিলায় বাড়িতেই রইল। দুপুরের পান্তা ভাত খেয়ে শরীরটা দাওয়াতেই এলিয়ে দিল মনোহর। তার মনে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রোজ রাতে লক্ষ্মী কোথায় যায়? সে কি কারোর সাথে দেখা করে? লক্ষ্মীর কারোর সাথে প্রণয়ের সম্পর্ক হয়েছে কিনা এ নিয়েও সন্দিহান হয়ে পড়ে মনোহর। লক্ষ্মী রূপসী, গায়ের রং উজ্জ্বল না হলেও তাকে কালো বলা চলে না। তার উপর মুখের গড়নটি সত্যিই লক্ষ্মী প্রতিমার মতোই। মনোহর বুঝতে পারে গ্রামের অনেক পুরুষই লক্ষ্মীকে মনে মনে কামনা করে, তবে লক্ষ্মীও যে কখনো বিপথে যেতে পারে এ ধারণা তার কোনো কালেই ছিল না। এই তো সেদিন গ্রামের বুড়ো শিবতলার মাঠে মেলা বসেছিল। মনোহর লক্ষ্মীকে নিয়ে গিয়েছিল মেলায়। সবে তখন বিয়ে হয়েছে ওদের। রকমারি জিনিস দেখে লক্ষ্মী খুব খুশি হয়ে বলেছিল, ওমা দেখো দেখো কি সুন্দর। ওগো শুনছো, আমাকে এক গাছি চুড়ি আর লাল টিপ কিনে দেবে? আগের চুড়িগুলো না ভেঙে গিয়েছে। মনোহর বুঝতে পারে এইটুকুই তো চাওয়া তার বউয়ের। অভাবের সংসারে শখের কোনো জায়গা নেই। নিজের স্ত্রীকে সাজিয়ে দিতে কার না ভালো লাগে। মনোহর লক্ষ্মীর দিকে তাকিয়ে বলল, আর তোর কি চাই বল বল। না না, আর কিছু না। ওগো ওগো তোমার অসুবিধে হবে না তো? দূর পাগলি, অসুবিধা হবে কেন? মেলায় তোর পছন্দ মতো জিনিস তোকে কিনে দেবো বলেই তো তোকে সঙ্গে নিয়ে এলাম। চল দেখিনি, চল ওইদিকে দোকানটায় চল। লক্ষ্মী মনোহরের হাত ধরে মণিহারি দোকানের দিকে এগোতে লাগলো। হঠাৎ মনোহর হাতে একটা টান অনুভব করতেই পিছন ফিরে তাকালো। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন তাদের গ্রামের মোড়ল পঞ্চানন বিশ্বাস মহাশয়। তাকে দেখেই মাথায় ঘোমটা দিল লক্ষ্মী। ধীরে ধীরে মনোহরের আড়ালে গিয়ে দাঁড়ালো। লক্ষ্মী এভাবে সরে যেতেই মোড়ল মশাই বললেন, আরে আরে, ওভাবে মুখ লুকাতে হবে না। আমি কি বাঘ না ভাল্লুক যে লুকাতে হবে? হ্যাঁ, তবে যাই বল মনোহর, তোর বউটি কিন্তু বেশ। আমার বাড়িতে পাঠিয়ে দিস মাঝে সাঝে, মানে
তোর গিন্নিমার কিছু কাজ বাজ করে দেবে ক্ষণে। হ্যাঁ, না মোড়ল মশাই, লক্ষ্মী যেতে পারবে না, ঘরে অনেক কাজ পড়ে আছে, তার উপরে আবার সংসারটাকে সামলাতে হয় ওকে। আরে বাপু, মাগনে খাটিয়ে নেব না, পয়সা দেবো পয়সা। আরে না হয় তোরা ছোট লোক, তাই বলে কি তোদের ঠকাবো? পঞ্চানন বিশেষ তেমন লোক নয়। হ্যাঁ, তুই যে কেমন লোক তা বুঝতে গায়ের লোকেদের বাকি নেই। দুহারে দুব্য খুঁজেই গেল, তবুও স্বভাবটা বুঝলো না, চামার কোথাকার। আমরা এখন আসি মোড়ল মশাই, পেন নাম। কথাগুলো বলেই পা বাড়ালো ওরা দুজন। পিছন থেকে শুনতে পেল মোড়লের গলা। তুই ওকে তোর গিন্নিমার কাছে পাঠিয়ে দিস। আমি আবার এক কথা বারবার বলা পছন্দ করি না। আমার লাঠিয়ালগুলো আবার অনেক দিন কোনো কাজ বাজ পায়নি, শুধু বসে বসে খৈনি খায় আর ঘুমায়। আমি আবার বাপু কারোর ক্ষতি করতে পারি না। কথাগুলো মনে রাখিস। এরপর আর কি কি বলেছে ওরা শুনতে পায়নি। মোড়লের কথাগুলো শুনেই মাথায় রক্ত উঠে যায় মনোহরের। সেই মুহূর্তেই মেলা থেকে বের হয়ে এসেছিল লক্ষ্মীর হাত ধরে। বাড়িতে এসে লক্ষ্মীকে বলেছিল, ওই মোড়লের চোখে শকুনের নজর আছে, ওর চোখ আমি যেদিন খুবলে নেব না, তবে আমি শান্তি পাবো। তবে কি মোড়লের সাথে দেখা করতে যায় লক্ষ্মী, নাকি আরো কেউ আছে? চিন্তায় মাথা ছিঁড়ে যায় মনোহরের। তবুও শান্ত মস্তিষ্কে ভাবতে থাকে সে। সেদিন রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে লক্ষ্মী দেখে মনোহর তখনও দাওয়ায় বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে। বড্ড গরম পড়েছে রে লক্ষ্মী, এই গরমটা যে কিভাবে কাটাবো সেটাই ভাবছি। দেখ, গরমে গায়ে আমার কিরকম ফোসকা পড়েছে। একবার কাছে এসে বুঝ তো দেখি, কতদিন তোকে ভালো করে দেখিনি। মনোহর লক্ষ্য করে লক্ষ্মী কেমন যেন আঁকু পাকু করছে, বড় অস্থির দেখাচ্ছে তাকে। তবুও মনোহরের কথা শুনে সে পাশে এসে বসে। মনোহর অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এই কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মীর মধ্যে যেন বিরাট পরিবর্তন ঘটেছে। সে চারিদিকে কি যেন খুঁজে চলেছে। তার চোখের দৃষ্টি বড়ই চঞ্চল। কি হয়েছে লক্ষ্মী, তোর এত অস্থির লাগছে কেন? না না, ও কিছু না। তুমি এখনো জেগে আছো? শরীরটা ভালো লাগছে না, তাই ঘুমও আসছে না। চল, আজ সারা রাত আমরা গল্প করেই কাটিয়ে দিই। না না, ওসব ছাড়ো, তোমায় কাল দোকান যেতে হবে না? আর তারপর ছেলেও তো। কথা শেষ হয় না লক্ষ্মীর। ছেলেটা হঠাৎ ঘুম ভেঙে তার স্বরে চেঁচিয়ে ওঠে, বারবার করে কইছিলাম কথা কই না, কথা কই না, এবার হলো তো? সারা রাত এবার ছেলে কোলে নিয়ে বসে থাকো, ওটাই তো আমার কাজ। এই রাতের বেলাতেই ওনার সোহাগ একেবারে উতলে উঠেছে। বউয়ের মুখ ঝামটা শুনতে ভালো লাগে না মনোহরের। ঘুম হয়ে বসে থাকে সে দাওয়ার উপরেই। লক্ষ্মী দাওয়া থেকে উঠে যায় ঘরের ভেতরে। মন খারাপ করে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে মনোহর। হঠাৎ একটা খুট করে শব্দ শুনে ঘুম ভেঙে যায় মনোহরের। দাওয়া থেকেই সে দেখতে পায় দরজা খুলে রাতের ঘন অন্ধকারে ছেলেকে কোলে নিয়ে ধীর পায়ে বাড়ির উঠোন পেরিয়ে সদর দরজার দিকে চলেছে লক্ষ্মী। মনোহর চোখ মুছে তাড়াতাড়ি দাওয়া থেকে নেমে লক্ষ্মীর পিছু পিছু চলতে থাকে। অন্ধকারে কিছুই প্রায় চোখে পড়ে না। ঘুমন্ত ছেলেকে নিয়ে জঙ্গলের পথ ধরে যেন দৌড়ে চলেছে লক্ষ্মী। কোমর ছাড়ানো খোলা চুল, পরনের কাপড় আলুথালু, সেইভাবেই জঙ্গলের পথ ধরে ছুটে চলেছে লক্ষ্মী। মনোহর যেন ছুটেও তার সঙ্গে পেরে উঠছে না। কিছু দূর পিছু নিয়েই সে হাঁপিয়ে পড়ে। একটা গাছের গুড়িতে হেলান দিয়ে হাঁপাতে থাকে মনোহর। লক্ষ্মী ছেলেকে নিয়ে উত্তরের জঙ্গলের অন্ধকারে মিশে যায়। এই ঘন অন্ধকারে কোনো কিছুই ঠাহর হয় না। হঠাৎই সব চুপচাপ হয়ে যায়। ঝিল্লির ডাকও আর শোনা যায় না। অদ্ভুত এক নিস্তব্ধতা সারা জঙ্গল জুড়ে। আবারও ছুটে আসে মনোহর। উত্তরের জঙ্গলের সামনে গিয়ে লক্ষ্মীর নাম ধরে অনেকক্ষণ ডাকতে থাকে, কিন্তু কোনো শব্দ আসে না। শুধু একটা মিষ্টি গন্ধ ভেসে আসে। এমন সুন্দর গন্ধ আগে কখনো পায়নি সে। ঘন অন্ধকারে জঙ্গলের মধ্যে ঢুকে সে খুঁজতে থাকে লক্ষ্মীকে। বড় বড় সাবাই ঘাস সরিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে মনোহর।
তখনই গন্ধটা যেন আরো তীব্র হয়ে নাকে আসতে শুরু করে। জঙ্গলে একটানা ঝিঝি পোকা ডেকেই চলেছে, তার মধ্যে পাতার উপর শব্দ করে হেঁটে চলেছে মনোহর। সারা রাত খুঁজেও লক্ষ্মী ও ছেলেকে কোথাও খুঁজে পেল না মনোহর। গভীর রাতে ছুটতে ছুটতে গ্রামে ফিরে আসে মনোহর। গ্রামে ফিরেই সকলকে ঘটনাটা জানিয়ে দেয় রাতেই। কয়েকজনকে নিয়ে আবারও জঙ্গলের দিকে যায় মনোহর। সকলের হাতে রয়েছে একটি করে মশাল। মশালের আলোয় গভীর জঙ্গলের ভিতর যেতে যেতে কচকচ শব্দ শুনতে পায় কয়েকজন গ্রামবাসী। দ্রুত পা চালিয়ে সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে তারা। অনেকটা গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ে নবীন। মনোহরের ডাকে গ্রামের কয়েকজনের সাথে এসেছে সেও। তার ঠিক সামনে একটি মেয়ে এলো চুলে পা ছড়িয়ে বসে আছে। দূরের শাড়ি পরা সেই মেয়েটিকে একটু চেনা চেনা লাগলো যেন। নবীন বলল, লক্ষ্মী বৌদি। লক্ষ্মীর মুখের এলো চুল সরিয়ে ধীরে ধীরে তার দিকে তাকালো। সে এক বীভৎস দৃশ্য। লক্ষ্মীর হাতে একটি মৃত শিশুর মুন্ডু, তার চোখ খুবলে খাওয়া। শিশুটির একটি হাত ছিঁড়ে নিয়ে খাচ্ছিল লক্ষ্মী। তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেভাবেই সে বলে উঠল, কিছু বলছো ঠাকুরপো? এই গলা শুনে নবীন এই দৃশ্য দেখে বাবা গো মা গো বলে পড়িমড়ি করে ছুটতে ছুটতে একেবারে গ্রামের মধ্যে গিয়ে থামল। কোনো রকমে তার বাড়িতে ফিরেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে মনোহর ও বাকি গ্রামবাসীরা তখনও সেই জঙ্গলে লক্ষ্মীকে খুঁজে চলেছে। কিছুতেই খুঁজে না পেয়ে তারা আবারও সকলে এক জায়গায় এসে আলোচনা করতে লাগলো। একসময় তারা দেখতে পেল দূর থেকে একটি নারী মূর্তি ধীর পায়ে টলতে টলতে এগিয়ে আসছে। অন্ধকারে ঠিকমতো ঠাহর করা যায় না। যখন সেই নারী মূর্তি আরো কাছে এগিয়ে এলো, তখন মশালের আলোয় তার মুখ স্পষ্ট দেখা যেতে লাগলো। তার চুলগুলো তখন হাওয়ায় উড়ছে। তার এক হাতে ধরে আছে একটি মুন্ডহীন শিশুর দেহ। শিশুটির একটি হাত ছিঁড়ে নিয়ে দাঁতের ফাঁকে কামড়ে ধরে রয়েছে সেই নারী মূর্তি। দেখতে দেখতেই সেই নারী মূর্তি কিছুটা এগিয়ে এসে বলল, কাকে খুঁজতে এসেছিস? লক্ষ্মী কোথায়? ও আমার সই, আমার ফুল। ও আমার সাথে থাকবে। ওর সাথে আমার কিছু পুরনো হিসেব নিকেশ বাকি আছে। মশালের আলোয় তখন জঙ্গলের খানিকটা আলোকিত হয়েছে। লক্ষ্মীর মুখ থেকেই এই কথাগুলো শুনে সকলে দেখল লক্ষ্মীর হাতে রয়েছে তার নিজের পুত্রেরই হাত খাওয়া দেহটা, আর তার মুখ থেকে গড়িয়ে পড়ছে সেই শিশুটির শরীর থেকে নেওয়া তাজা রক্ত। এই বীভৎস দৃশ্য দেখে সকলেই কয়েক পা পিছিয়ে গেল। কথাগুলো বলেই হঠাৎই কোথাও যেন ছুটে চলে গেল লক্ষ্মী। ঠিক ছুটে নয়, সকলের চোখের সামনে এতগুলো মশালের আলোয় দেখা গেল সে যেন ঠিক উড়ে চলে গেল। গ্রামের লোকেরা যারা এসেছিল তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, গ্রামের নামকরা তান্ত্রিক শ্রী অমরনাথ উপাধ্যায়কে খবর দেবার জন্য, কিন্তু অত রাতে তাকে পাওয়া যাবে না। মনোহর অবশ্য এসব কথা শোনবার মতো অবস্থায় নেই। নিজের ছেলের এমন করুণ পরিণতি দেখে কোনো বাবার মানসিক অবস্থা ঠিক থাকতে পারে না। আমি বলেছিলাম ও রাক্ষসী, ও ডাইনি। আমার অতটুকু ছেলেটাকে ও খেয়ে নিলে। ডাইনি না হলে কি ওরকম ভাবে ছেলেটাকে খেতে পারে? কথাগুলো শেষ হয় না তার সারা শরীর কাঁপতে থাকে। গ্রামের লোকেরা ধরাধরি করে বাড়ি নিয়ে যায়। উত্তরের জঙ্গলের পাশ দিয়েই পাঠশালাতে যান হারু পণ্ডিত। তিনি অঙ্ক পড়ান। কোনোরকম বুজরুকিতে তার বিশ্বাস নেই, তাই পাঠশালায় এসেই যখন শুনলেন ছেলেরা বলাবলি করছে, লক্ষ্মী ছেলে খেয়েছে, ও ও ডাইনি, ও রাক্ষসী।
কথাটা তার কানে গিয়ে পৌঁছয়। শোরগোলের মধ্যে খেয়াল হয়নি পণ্ডিত মশাই ক্লাসে এসে পড়েছেন। তারা নিজেদের আলোচনাতেই ব্যস্ত। টেবিলে বেতের বাড়ি দিয়ে তিনি বললেন, এই কে কাকে খেয়েছে রে? যেমন বাজ খায় গলা তেমনি কর্কশ। এই গলার আওয়াজ শুনে স্কুলে বোধ করি কাকপক্ষীয় বাসা বাঁধে না। সব ছাত্ররা চুপ, কারো মুখে কোনো কথা নেই। চেয়ার টেনে বসতে গিয়ে বললেন, মুখে কুলু বাটলি যে বড়, বল না, আমিও একটু শুনি। আগে পণ্ডিত মশাই, মনোহর কাকুর বউ ছেলে খায়। তুই নিজের চোখে দেখেছিস? আমি দেখিনি, তবে বুধও দেখেছে। ওই তো এসে সবাইকে বললে। আগে না পণ্ডিত মশাই, আমি দেখিনি। ও যে আমাদের পাশের বাড়ির পঞ্চার মামা, ও দেখেছে। কাল রাতে ও ছেলে খেয়েছে। কথাটা বিশ্বাস না করলেও হারু পণ্ডিতের মনে হলো, ধোঁয়া যখন উঠেছে তখন আগুন তো নিশ্চয়ই আছে। এমন ব্যাপার এর আগে কখনো এ গায়ে হয়নি। মনোহরের সাথে মাঝে মধ্যেই দেখা হয় তার, তখন জিজ্ঞাসা করলে ব্যাপারটা জানা যাবে। কিন্তু ছোট ছোট ছেলেদের মাথা থেকে এসব গুজব সরাতেই হবে। কে না কে কি দেখেছে তা নিয়ে ওনারা সালিশি সভা করতে বসেছেন। কাল যে পাখি উড়ে যাওয়া, গাছ থেকে আম পাড়ার অঙ্ক করা শেখালাম, সেগুলো কার মনে আছে দেখি? এবারে ম্যাজিকের মতো কাজ হলো। শ্রেণীকক্ষে পিন পতন নীরবতা। বিকেলে পাঠশালা থেকে হৈ হৈ করে বেরিয়ে গেল ছেলের দল। সবাই চলে যাওয়া পর্যন্ত স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিলেন হারু পণ্ডিত। মাত্র কয়েকটি ছেলেকে নিয়ে তিনি এই পাঠশালা শুরু করেছিলেন। আজ দেখতে দেখতে 50 জন ছাত্র পড়াশুনো করছে এই স্কুলে। অঙ্ক ছাড়াও ইতিহাস, ভূগোল, বাংলা এগুলো পড়ানো হয়। তবে হারু পণ্ডিত শুধু অঙ্ক পড়ান। বাকি বিষয়ের জন্য আরও একজন পণ্ডিত মশাই রয়েছেন। কথায় বলে, মন দিয়ে কোনো কিছু করতে চাইলে সেটা নাকি ঠিকই পাওয়া যায়। ঠিক তেমনই ঘটল। পাঠশালা ছুটি হবার পর বাড়ি ফেরার সময় মনোহরের সাথে দেখা হয়ে যায় হারু পণ্ডিতের। মনোহর হন্তদন্ত হয়ে ছুটে চলেছে অমরনাথ উপাধ্যায়ের বাড়ির দিকে। তাকে এমন ছুটে যেতে দেখে হারু পণ্ডিত হাঁক পারলেন, মনোহর, এই মনোহর, মনোহর! আরে ছোড়া, আমার ছুটতে ছুটতে চলছিস কোথায়? মুখ থুবড়ে পড়ে যাবি তো, দেখে যা। আরে ও মনোহর! এখন আর কিচ্ছু শোনার নেই পণ্ডিত মশাই, আমার মেলা কাজ পড়ে আছে, আমি চলি। কথাটা বলেই সে আবারও হনহন করে চলে গেল। ঘটনার দ্রুততা বাকরুদ্ধ করে দিয়েছে হারু পণ্ডিতকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধু বললেন, গোমুখ, বলে বাড়ির দিকে পা বাড়ালেন। মনোহর যখন গায়ের নাম করা তান্ত্রিক শ্রী অমরনাথ উপাধ্যায়ের বাড়ি পৌঁছল, তখন নীল আকাশের বুকে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়ছে। আগুন রঙা সূর্য সারাদিন তার তেজ বিকিরণ করে এবার ক্লান্ত শ্রান্ত হয়ে চলেছে পশ্চিমে। মনোহর তান্ত্রিক অমরনাথ উপাধ্যায়ের উপর উপুর হয়ে পড়ে কাঁদতে লাগলো। এর আগে কখনো মনোহর এখানে আসেনি, এমনকি এর আগে অমরনাথ কখনো মনোহরকে দেখেননি। বলা নেই কওয়া নেই, একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে বাড়িতে এসে পায়ের উপর এরকম হাউ হাউ করে কাঁদছে দেখে ব্যাপারটা খুব অস্বস্তিকর মনে হলো তার। মনোহরকে পায়ের উপর থেকে তুলে তার হাত দুটো ধরে বললেন, এই কি হয়েছে? এমন করে কাঁদলে তার সমাধান কিন্তু আমি দিতে পারবো না। চোখের জল মুছে আমাকে স্পষ্ট করে বল দেখি কি হয়েছে। আমার বউ ছেলে খায়, ও রাক্ষসী, ও ডাইনি। কি করে বুঝলি? কাল রাতে ও আমার ছেলেকে খেয়েছে, গায়ের 5 জনে দেখেছে এটা। আপনি একবারটি চলুন। আমার যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে, কিন্তু এই গায়ে অভিশাপ নেমেছে। আপনি না বাঁচালে ওই রাক্ষসী সবাইকে খেয়ে ফেলবে। আবারও কাঁদতে থাকে মনোহর। ভাঁজ পড়ল উপাধ্যায় মশাইয়ের কপালে। মনে মনে শঙ্কিত হয়ে বললেন, এই গ্রামে এমন কাণ্ড ঘটে গেল অথচ আমি কিছুই জানি না।
এই ছেলেটি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে সত্যি বড় চিন্তার বিষয়। না না না, আর বিলম্ব করা ঠিক নয়। এখনই এই ছেলেটির সাথে গিয়ে বিষয়টি দেখতে হবে। তোর স্ত্রী এখন কোথায়? জঙ্গলে। কোথায়? উত্তরের জঙ্গলে। উত্তরের জঙ্গলে? কিন্তু সেখানে তো কেউ যায় না। তোর স্ত্রী সেখানে কিভাবে গেল? এই ছেলে, রাত বিরাতে আফিম খেয়ে নেশার ঘরে ভুল বকছিস, তাই না? না ঠাকুর মশাই, আমি ভুল বলছি না। ও ডাইনি, ও আমার ছেলেকে খেয়েছে। গায়ের সবাই দেখেছে এটা। এখনই সন্ধে নামবে, তুই আমাকে নিয়ে চল দেখি, নিয়ে চল। কোথায় তোর বউ, আর সে কেমন করেই বা ছেলে খায় দেখি তো। চল, আমাকে নিয়ে চল। আপনি ওকে দেখলেই মেরে ফেলবেন ঠাকুর মশাই, মেরে ফেলবেন। আমি কে তুই জানিস, নাকি আমার সাথে মশকরা করতে এসেছিস? তান্ত্রিক কখনো মানুষ মারে? অপরাধ নেবেন না ঠাকুর মশাই, কিন্তু ও যে মানুষ নয়, মানুষ কি রক্ত খায়? বড্ড বেশি কথা বলছিস। চল, বেশি রাত হয়ে গেলে ও পথে যাওয়া ঠিক হবে না। আলোর একটা ব্যবস্থা করতে হবে। এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি আলো নিয়ে আসছি। এরপর একটি লণ্ঠন মনোহরের হাতে দিয়ে বললেন, চল। দুজনেই পথ চলতে লাগলো। পথে আরো কিছু কথা মনোহরের কাছ থেকে জেনে নিলেন অমরনাথ। উত্তরের জঙ্গলে যাওয়ার আগে তিনি স্থির করলেন গ্রামবাসীদের সাথে কথা বলবেন। মনোহরকে সে কথা বলতে সে সাগ্রহে বলল, হ্যাঁ চলুন চলুন, ওরাও দেখবেন আমার মতো সব একই কথাই বলবে। নিজের কানেই আপনি সবকিছু শুনে নেবেন, চলুন। মনোহর গ্রামে ফিরতেই লোক জড়ো হয়ে গেল। অমরনাথ তান্ত্রিকের বেশ নামডাক রয়েছে। তাকে চাক্ষুষ দেখার আশায় অনেকেই এসে পড়েছে এখানে। অমরনাথ বীরের উদ্দেশ্যে বললেন, এই ছেলেটি বলছে ওর বউ উত্তরের জঙ্গলে আছে, সে কথা কি সত্যি? হ্যাঁ ঠাকুর মশাই, ওই রাক্ষসী ওই জঙ্গলের ভিতরেই আছে। থামো তোমরা, এতজন মিলে একসাথে কথা বললে বুঝবো কিভাবে? ও বলছে কাল রাতে গাঁয়ের কয়েকজন ওর বউকে ওই জঙ্গলে দেখেছে। আমি চাই যারা যারা এই ঘটনা নিজের চোখে দেখেছে তারা আমাদের সাথে চলুক। আমি একবার বিষয়টা নিজে দেখতে চাই। বেশি বিলম্ব করা উচিত হবে না। এতগুলো মানুষ যেন দেখতে দেখতে উধাও হয়ে গেল। কোনো একজনকেও এগিয়ে আসতে দেখা গেল না। বোঝা গেল গতকাল রাতের ঘটনার সাক্ষী ছিল যারা, তারা আর নিজের প্রাণ বিপন্ন করে সেখানে যেতে চায় না। কেউ তো যেতে রাজি হলো না ঠাকুর মশাই। এখন কি হবে? তোর সাহস আছে তো? তাহলেই হবে। চল এবার জঙ্গলের দিকে যাওয়া যাক, ওদিকে রাতও হয়ে এলো। দুজন জঙ্গলের পথ ধরল। পথের ধারে ধারে এই জলের বন, আশাওড়ার ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার এক টানা সুর। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। দূরে কোথাও কতগুলো শিয়াল ডেকে উঠল। অমরনাথ বিড়বিড় করে কি যেন বলতে চলেছেন। হে শ্মশান কালী, হে মা রক্ষা কালী, কালী 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 মা কালী, রক্ষা করিস মা, রক্ষা করিস। জঙ্গলের সামনে আসতেই একটা কান্নার আওয়াজ শোনা গেল। হ্যাঁ তাই তো, একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে একটি মহিলা কণ্ঠের এক টানা কান্নার সুর। ঠাকুর মশাই, লক্ষ্মী আমার বউ, ওই যে ওরি কান্না শোনা যাচ্ছে। মনে হচ্ছে ওই দিকটাই আছে। চুপ, কথা বলিস না। আলোটা নিয়ে আমার পিছনে আয়। খবরদার কোনো কথা বলিস না যেন। ঘন জঙ্গলের ভেতর পাতার উপরে খচমচ শব্দ করে এগোতে লাগলো দুজন, কান্নার আওয়াজ অনুসরণ করে। সেখানে পৌঁছতেই দেখা গেল লক্ষ্মী উপর হয়ে পড়ে কাঁদছে, আর তার সামনে পড়ে আছে একটি ছোট্ট শিশুর আধ খাওয়া নির্জীব দেহ। এই বুঝি তোর বউ? ওই দেখুন রাক্ষসী আমার ছেলেটাকে কিভাবে খেয়েছে। দেখুন ঠাকুর মশাই, দেখুন। মা, ঘরে চলো। কখনো না, ওই রাক্ষসীকে গায়ে নিয়ে গেলে ও আরো অনেকে সর্বনাশ করবে। ওকে আপনি এখানে শেষ করে ফেলুন ঠাকুর মশাই, শেষ করে ফেলুন। লক্ষ্মী কোনো কথা না বলে মনোহরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তোমার ভয় নেই মা, আমি তো আছি, তুমি ফিরে চলো। কিন্তু ওকে এখানেই রেখে যাও। সবই অদৃষ্ট মা, আমাদের হাতে যে কিছুই নেই।
নিজেই তো খেয়েছিস, এখন আর মোরা কান্না কাঁদলে কি হবে রাক্ষসী? হ্যাঁ রে, তোর একবারও প্রাণটা কাঁপলো না? তুই থাম, ও এসব কিছুই করেনি, ও জানেও না কি করে এসব হলো। তুই ওকে নিয়ে আয়, আর দে দেখি আলোটা আমার হাতে দে। কথাগুলো বলেই মনোহরের হাত থেকে এক প্রকার জোর করেই আলোটা নিয়ে চলে গেলেন ঠাকুর মশাই। নে চল, আর নেকা কান্না কাঁদতে হবে না। গায়ের মানুষ তোকে দেখলে যে কি করবে আমি তাই ভাবছি। কোলের ছেলেকে মাটিতে রেখেই কাঁদতে কাঁদতে মনোহরের সাথে চলে গেল লক্ষ্মী। দেখতে দেখতে গোটা গায়ের লোক উপচে পড়ে ভিড় জমালো লক্ষ্মীকে দেখার জন্য। একজন বুড়ি মা এগিয়ে এসে লক্ষ্মীর মুখের সামনে হাতের লণ্ঠন উঁচিয়ে ধরে বললেন, কই হে, তবে যে বললে রাক্ষসী ছেলে খায়, কই তেমন মূলার মতো দাঁত তো দেখছি না। একটি ছোট মেয়ে তাড়াতাড়ি ছুটে এসে সেই বুড়িমার হাত দুটো ধরে বলল, এখান থেকে চলো ঠাকুমা, দাঁতগুলো লুকিয়ে রেখেছে এই মুখের ভেতরে, আর একটু এগোলেই খপ করে খেয়ে ফেলবে। তোমরা শান্ত হও, কাল যা কিছু ঘটেছে আমি সব শুনেছি, কিন্তু সব কিছু শুনে ও এই মেয়েটিকে দেখে আমার মনে হয়েছে ও কিছুই করেনি। ওর শরীরে এক দুষ্টু আত্মা আশ্রয় নিয়েছিল, সেই এসব করেছে। আবারও গুঞ্জন শুরু হলো। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, কি ওর ছেলেকে ও খায়নি? তবে না, ও খায়নি। সেই দুষ্টু আত্মা ওর শরীরটাকে নিজের বশে করে নিয়েছিল, সেই ওকে দিয়ে এইসব করাচ্ছে। আমার ধারণা এই মেয়েটির সাথে সেই অশরীরীর নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। মায়ের এখন বিশ্রামের প্রয়োজন, তোমরা ওকে বাড়ি যেতে দাও, ও কারো কোনো ক্ষতি করবে না। আমি নিজে এই গাঁয়ে কদিন থাকবো, আশ্রয় নেব ওই বুড়ো বটতলায়, সুতরাং তোমাদের কোনো ভয় নেই। এই বলে গাঁয়ের লোকেদের আশ্বস্ত করলেন। কেউ কেউ বিশ্বাস করলো, আর কেউ কেউ বলল, দেখাই যাক কি হয়, কটা দিন গেলেই সব বোঝা যাবে। হ্যাঁ, গাঁয়ের লোকেদের বোঝানো গেলেও মুশকিল হলো মনোহরকে নিয়ে। সে কিছুতেই লক্ষ্মীর সাথে আর এক বাড়িতে থাকতে রাজি হলো না। আমি কিছুতেই ও বাড়িতে যাবো না ঠাকুর মশাই, আমি কিছুতেই যাব না। আপনি দয়া করে আমাকে আপনার সঙ্গে রাখুন। আমি ওই রাক্ষসীর সাথে আর থাকতে পারবো না ঠাকুর মশাই। এত লোকে এত কথা বলে চলেছে, লক্ষ্মী কিন্তু নির্বিকার। সে ভাবলেশহীন চাহনিতে সব কিছু দেখছে, তবে উপলব্ধি করছে কি না বোঝা যাচ্ছে না। অনেকক্ষণ ধরেই একভাবে তাকিয়ে রয়েছে সে। হঠাৎই সে এগিয়ে যেতে লাগলো। গ্রামের লোকেরা ভয়ে এদিক ওদিক ছুটে পালিয়ে যেতে লাগলো। লক্ষ্মীর রূপ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। তার পরনের লাল শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে নিয়েছে সে। সকলকে ভয়ে পালিয়ে যেতে দেখে অট্টহাসি করতে লাগলো সে। তারপর বলল, বলেছিলাম আমি লক্ষ্মীকে নিয়ে যেতে এসেছি, তোরা আমার কথা শুনলি না? না, কেন নিয়ে যেতে এসেছিস লক্ষ্মীকে? ও তো সংসার করছে এখানে, ওর ছেলেকে এভাবে কেন মেরে ফেললি? লক্ষ্মী আমার ছোটবেলার ফুল, আমরা দুজনে এক প্রাণ ছিলাম। লক্ষ্মী যেমন আমার কোনো কষ্ট দেখতে পারতো না, আমিও তাই ছিলাম। সেই জন্যেই আমরা একে অপরের ফুল হয়েছিলাম। লক্ষ্মীর 2 বছর বিয়ে হয়ে গেছে, অথচ একবারও গায়ে আসেনি। আমি কতদিন ওর পথ চেয়ে থেকেছি, কিন্তু ও আসেনি। লক্ষ্মীর বিয়ের পর ওর বাড়িতেও অনেকবার গিয়েছিলাম ওর এখানে না আসার কারণ জানার জন্য। ওরা বলেছিল ওর স্বামী ওকে আসতে দেয় না। মিথ্যা কথা, আমি কখনো ওকে এরকম কিছু বলিনি। বিয়ের পর থেকে ওর মা বাবা ওর সঙ্গে যোগাযোগ রাখেনি। তোর মরার ভয় নেই তাই না? লক্ষ্মীর বিয়ের সময় তুই 10,000 টাকা পণ দাবি করেছিলি। সেই টাকা যখন ওরা দিতে পারেনি, নিষ্ঠুরের মতো তুই ওর বাবা মাকে শর্ত দিয়েছিলি যে ওই টাকা না দেওয়া পর্যন্ত তারা যেন এ বাড়িতে না আসে।
তাহলে তাহলে ওরা মেয়ের মরা মুখ দেখবে, আর ওই টাকা দেওয়ার পরে লক্ষ্মী ওই বাড়িতে যেতে পারবে। এই ঘটনার কিছুই লক্ষ্মী জানতো না, জানেও না। তাই সে এতদিন নিজের মা বাবার উপর অভিমান করে ও বাড়িতে যায়নি। তোর মতো ভাবিকে কেন বাঁচিয়ে রেখেছি জানিস? কারণ আমি চেয়েছিলাম তোর এই ভালো মানুষের মুখোশের আড়ালে যে কুৎসিত মুখ লুকিয়ে আছে সেটা সকলে দেখুক, সকলে জানুক। দূরে থেকেও লক্ষ্মীর কষ্ট আমি বুঝতে পারতাম। আমরা যে এক আত্মা ছিলাম, ওর একমাত্র সুখ দুঃখের সাথী। কতবার মনে হয়েছে শর্ত তো হয়েছিল ওর মা বাবার সাথে, আমার সাথে তো শর্ত হয়নি। আমি একবার গিয়ে দেখা করেই আসি, পরে এই ভেবে পিছিয়ে এসেছি। আমার এই সাহসী সিদ্ধান্তে ওর যদি কোনো ক্ষত হয়, আমার সেই ক্ষমতা নেই লক্ষ্মীকে নিজের ঘরে এনে রাখবো। তাছাড়া ওর সংসারে অশান্তি হোক এটাও আমি চাই না। কিন্তু ও যে ভালো নেই সেটা আমি মনে মনে বেশ বুঝতে পারছিলাম। গত মাসে কলেরায় গ্রামের বহু মানুষ মারা যায়, আমিও রেহাই পাইনি। মৃত্যুর করাল গ্রাস আমাকেও তার শিকার বানিয়েছে। মৃত্যুর পরেও আমি শান্তি পাইনি। কি এক অস্থিরতা আমায় তাড়া করে বেরিয়েছি। তারপর যখন লক্ষ্মীকে দেখলাম, সে দাঁড়িয়েছিল তুলসী তলায়, চোখের নিচে কালি, পরনের ছেঁড়া শাড়ি, চোখে মুখে হতধরিত্রের ছাপ। কি চেহারা হয়েছে আমার সইয়ের! হায়রাই যদি ও নিজেকে দেখতে পেত তবে নিজেই আটকে উঠত। আমাকে দেখা যায় না, তাই লক্ষ্মী আমাকে দেখতে পায়নি। যদি দেখতে পেত তাহলে হয়তো পাশে বসিয়ে ওর সব দুঃখের কথা আমাকে জানাতো, আমাকে শোনাতো। এসব কিছুই যখন হলো না, তখন ওকে নিয়ে যাওয়াই ভালো। ওর বাচ্চাটা থাকলে ওকে নিয়ে যেতে পারতাম না, তাই ওর হাতেই ওকে শেষ করেছি। কারণ নিজের বাচ্চাকে মা কখনোই মারতে পারে না, তাই এবার ও নিজের বাচ্চাকে মেরে ফেলার অনুশোচনায় আত্মহত্যা করবে। আর তখনই আমি ওকে আমার সাথে নিয়ে চলে যাব। আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারবো। আর কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। আমি কিছুতেই আমার সামনে একটা মৃত্যু হতে দিতে পারি না। আমি যতক্ষণ এখানে আছি তুই ওকে নিয়ে যেতে পারবি না। তোর কি মনে হয় তোর কথায় আমি ভয় পেয়ে যাব? বোধহয় ভুলে গেছিস আমি এখন সব কিছুর ঊর্ধ্বে। সব কিছুর উপরে ভগবান। অমরনাথ চোখের ইশারায় মনোহরকে লক্ষ্মীর কাছে যেতে বললেন। লক্ষ্মীর দিকে দৌড়ে এগিয়ে গেল মনোহর। ঠিক সেই সময় আকাশ কালো মেঘে ঢেকে গেল, ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। কি ভাবছেন? লক্ষ্মীর কি হলো? লক্ষ্মী সত্যি কি তার সইয়ের সাথে চলে গিয়েছিল? কিছু গল্পের শেষ হয়তো আমরা জানতে পারি না, তবে লক্ষ্মীকে এরপর থেকে
আর ওই গ্রামে দেখা যায়নি তার স্বামী মনোহরকেও। অমরনাথ উপাধ্যায় হয়তো চেষ্টা করেছিলেন, কিন্তু শেষটা কেউ জানতে পারেনি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে সই। গল্পের নাট্যরূপ দান করেছেন প্রজ্ঞা চক্রবর্তী। গল্পের সূত্রধার ও ঘোষক অমিত সরকার ও শুভদীপ ঘোষ। গল্পের কথক অমিত সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠদান করেছেন প্রাহি, সুজন, পার্থ অরণ্যদেব, আরাধ্যা, ঋদ্ধিষ, পূজা, নীল, শুভস্বপ্না, বর্ষা ও দেবাঞ্জন। শব্দ সংযোজন করেছেন রিম্পা ঘোষ। আবহ শুভজিৎ পটব্যাল। প্রচ্ছদ নির্মাণ করেছেন শুভদীপ ব্যানার্জি। সমগ্র পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।